গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব, রাজনৈতিক প্রতিযোগিতা এবং জবাবদিহিমূলক শাসন। কিন্তু আমরা স্বাধীনতা উত্তর যতগুলা জনগণের প্রতিনিধিত্বমূলক ইলেকশন দেখেছি, নির্বাচন দেখেছি, সবগুলোই ছিল ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক হ্যাঙ্গামা, অস্থিরতা সম্পন্ন। সামরিক শাসনের আমলেও যে নির্বাচনগুলো হয়েছে সেটা ওই সরকারকে বৈধতা দেওয়ার জন্যই নির্বাচন হয়েছে, সেটাকেও সঠিক বলা যাবে না। কিন্তু 90 সালের পরের থেকে কিছুটা হলেও আমরা দেখলাম যে পদ্ধতিটা কারেকশন করার চেষ্টা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের চেষ্টা হয়েছিল এবং সেটা মাত্র 2বার মনে হয় সঠিকভাবে কাজ করেছে। এবং তারপরে আমরা যেটা অলরেডি শুনলাম 2008 সাল থেকে যে প্রশ্নবিদ্ধ কার্যক্রম আমরা দেখলাম নিরপেক্ষ সরকারের, এইবার আমরা এই সরকারের উপরে আরো বেশি আস্থাহীনতায় ভোগার একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে ইলেকশনটা আমরা এই ফেব্রুয়ারির 12 তারিখে দেখলাম। বিষয়টা হচ্ছে যে এই জুলাই আন্দোলনের বা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বন্দোবস্ত, না আমরা ইলেকশনে দেখলাম, না আমরা ইলেকশন পরবর্তী সরকারের যে কয়দিন হয়েছে আমরা সেটাতেও দেখতে পাচ্ছি। সে ব্যাপারে জনগণ আবার আশঙ্কায় লিপ্ত হয়েছে যে হয়তো জুলাই বিপ্লব পুরোপুরি ব্যর্থ হতে চলেছে। আমরা আশাহত হতে চাই না, কেননা জুলাইয়ের বর্তমানে যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারাও স্বৈরাচার সরকারের আক্রমণের একটা লক্ষ্যবস্তু ছিল এবং যেটা অলরেডি আলাপে এসছে, প্রধানমন্ত্রী স্বয়ং তার মা বেগম জিয়া ছিলেন প্রথম, মানে সবচেয়ে বেশি যারা কষ্ট পেয়েছেন তাদের মধ্যে, এবং তারা নিশ্চয়ই এই বিষয়টাকে গুরুত্বের সাথে উপলব্ধি করবেন। যে কোনো চাপের মুখে হোক, যদি কোনো স্বীকারোক্তি বা কোনো রকম আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে হয়ে থাকে, তারপরে আমি মনে করি যে আমাদের সরকারের দায়িত্ব হবে স্বাধীনভাবে বাংলাদেশের জনগণের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে সেটাকে প্রতিফলিত করা। অতীতে যে পরিবর্তনগুলো দেখেছি, একই ধরনের রাজনৈতিক সংস্কার বেশ কয়েকটা আন্তর্জাতিক ক্ষেত্রে হয়েছে। গণভোটের বেলায় যেরকম অলরেডি আলাপে এসছে, অনেক সংস্কার হয়েছে, যেমন ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি আমাদের প্রতিবেশী নেপালেও। সব থেকে বেশি যেটা ইন্দোনেশিয়াতে লক্ষণীয় যে অতীতের সরকার ব্যাপকভাবে সামরিক বাহিনীকে ব্যবহার করেছিল ব্যবসা বা বিভিন্ন কাজে, তাদের পেশাগত দায়িত্বের বাইরে। সেটাকে সম্পূর্ণ তারা সংস্কার করে আবার তাদেরকে ব্যারাকে নিয়ে একটা পেশাগত বাহিনী হিসেবে ডেভেলপ করার সুযোগ পেয়েছে। আমরা যদি ইরান ইসরায়েল যুদ্ধের দিকে খেয়াল করি, মিডল ইস্টের সেনাবাহিনী যারা আছে, প্রথম বিষয় হচ্ছে তারা ওয়ার্ল্ডের সব থেকে আধুনিক এবং কস্টলিয়েস্ট অস্ত্র ব্যবহার করে এবং প্রত্যেকটা 50টার উপরে মার্কিন ঘাঁটি আছে যারা তাদেরকে নিরাপত্তা নামে সেই সমস্ত দেশে অবস্থান করছে। কিন্তু ইরানের আক্রমণের প্রেক্ষিতে যারা পাহারাদার ছিল তারাই প্রথম পলায়ন করতেছে এবং এখনো পর্যন্ত আমরা অন্য কোনো দেশ থেকে তাদের আধুনিক অস্ত্র বা পেশাগত সশস্ত্র বাহিনীর কোনো নিয়োগ আমরা দেখতে পাচ্ছি না। এটাই কিন্তু বাস্তবতা। আমরা যে শক্তিটা দেখছি, সশস্ত্র বাহিনীর ক্ষমতাটাকে ব্যবহার হচ্ছে নিরস্ত্র জনগণের উপরে এবং তাদের উপরে স্বৈরাচার শাসন কায়েমের জন্য ব্যবহার হয়ে আসছে। এবং আমাদের দেশে আমাদের জনগণ সেটার একটা জীবন্ত উদাহরণ, এবং সেটার পরিপ্রেক্ষিতেই এই 1500 জীবন এবং 30,000 35,000 আহত। তো সুতরাং এইটাকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা গণভোটে কি দেখলাম? আমরা ভোটের কথাই বলি, ভোট যতগুলো পড়েছে বাতিল সহ, যে ব্যালটগুলা কাউন্ট হয়েছে বাতিল ভোট সহ, তার থেকে ভোটের ব্যালট নাকি 74 লক্ষ না 78 লক্ষ বেশি। তার মানে কি কোনো ভোটার দুই ধরনের ব্যালট নিয়ে একটাকে বাক্সে ফেলেছে আর একটা পকেটে নিয়ে আসছে? এটা তো হতে পারে না। এই প্রশ্নের উত্তর কিন্তু এখন নির্বাচন কমিশনকে দিতে হবে, কিভাবে ফয়সালা করছে। এছাড়াও ভোট কাউন্টিংয়ে, ভোট বন্দোবস্তে, মানে নির্বাচন বন্দোবস্ত এবং গণনা এবং রেজাল্ট দেওয়ার বিষয়ে বিভিন্ন রকম অভিযোগ অলরেডি সোশ্যাল মিডিয়াতে আসছে। এই সমস্ত বিষয় যদি সংস্কার না হয় তাহলে কিন্তু আমাদের অস্থিরতা থাকবে এবং কিছুদিন পরপরই জনগণকে রাস্তায় নেমে আসতে হবে সমাধানের জন্য। আমরা এটার একটা সুরাহা চাচ্ছি এবং যে কোনোভাবেই হোক এই জুলাই আন্দোলনকে পুরোপুরি ব্যর্থ হওয়ার আগে আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল জুলাই সনদ, এটাকে কার্যকর করতে হবে। সংস্কার যেগুলো ছিল, বিশেষ করে
যে বিষয়গুলোকে আমরা নিশ্চিত ঠিক করেছিলাম যে আমরা কি কি সংস্কার করব, ওইটার মধ্যে আমরা নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনীর সংস্কারকেও অন্তর্ভুক্ত করব এবং সংস্কারগুলোকে নিশ্চিত করব। তাহলেই আমরা নতুন বন্দোবস্তের সরকার বা আমরা যেটা বলি ইনসাফ কায়েম করা, সেটা সম্ভব হবে।